নমস্কার বন্ধুরা, সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে এক বিশেষ বিষয় আপনাদের সামনে তুলে ধরব। আপনারা প্রত্যেকেই জানেন ভগবানজি আধ্যাত্ম জীবনে বিশ্বাস করতেন, তবে তার যে অলৌকিক ক্রিয়াকলাপ এ নিয়ে আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে তা নিয়ে যদি আমি আপনাদের কাছে কোনো তথ্য পরিবেশন করি। আজকে এমনই কিছু তথ্য আপনাদের সামনে পরিবেশন করব। রামভবনের ভগবানজি থাকতেন শেষ দিকে, এটা আপনারা প্রত্যেকেই জানেন। শক্তি সিং এক ইন্টারভিউতে আমাকে জানিয়েছিলেন যে এক ভদ্রলোক মানে অনুগামী ভগবানজির কাছে এলেন এবং ভগবানজি বললেন যে আমার জন্য এই হোমিওপ্যাথি ওষুধটা তুমি লখনৌর এই গলিতে গিয়ে তুমি নিয়ে এসো। তো সেই অনুগামী তখন লখনৌ চলে গেলেন। লখনৌতে গিয়ে সেই গলিতে গিয়ে নানান জায়গায় খুঁজলেন, তেমন তো কোনো দোকান নেই। তিনি এসে ভগবানজিকে বললেন যে ভগবানজি, আপনি যেখানে আমাকে পাঠিয়েছিলেন তেমন তো কোনো দোকান আমি খুঁজে পেলাম না। ভগবানজি বললেন, আপনি যেখানে গিয়েছিলেন সেটা অন্য একটা গলি, আপনাকে যেতে বলেছিলাম তার আগের একটা গলিতে। সেই আগের গলির ৩ নম্বর বাড়ির পরে আপনি যদি যান, গিয়ে দেখবেন ওখানে একটা হোমিওপ্যাথি দোকান আছে এবং সেই দোকান থেকেই আপনি এই ওষুধগুলো পাবেন। ভদ্রলোক অবাক হয়ে গেলেন, ভগবানজি কি করে জানলেন যে তিনি অন্য একটা গলিতে গিয়েছিলেন? ভগবানজি তো ঘরেই থাকেন। আপনারা এও জানেন যে ভগবানজি একজন তন্ত্র সাধক ছিলেন। এই তন্ত্র সাধনার বিষয়টা আমি পরে আপনাদের কাছে আলোচনা করব। তার আগে আরেকটা উদাহরণের কথা বলছি। শ্রদ্ধেয়া রীতা ব্যানার্জির কথা আপনারা প্রত্যেকেই শুনেছেন। রীতা ব্যানার্জি কে একদিন ভগবানজি হিন্দিতে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি সুক্তো রাঁধতে পারো? বলেছে হ্যাঁ পারি। বলে ঘন্ট রাঁধতে জানো? বলছে হ্যাঁ জানি বাবা। তখন রীতা ব্যানার্জি বলেছেন যে আপনি খাবেন? বলেছেন হ্যাঁ আমি খাবো। শ্রদ্ধেয়া রীতা ব্যানার্জি সেই সমস্ত রান্না করেছেন এবং রান্না করে ভগবানজির কাছে পৌঁছে দেবেন এরকম মনস্থির করেছেন। তো রীতা ব্যানার্জি এবং তার শ্বশুর মশাই দুজনে মিলে একটা গাড়িতে করে রওনা হয়েছেন। তো হঠাৎ রীতা ব্যানার্জি লক্ষ্য করছেন যে গাড়িটা কাঁপছে, স্টিয়ারিংটা কেমন কাঁপছে। গাড়িটাকে অন্যদিকে স্টিয়ারিংটাকে ঘোরালেন। তখন রীতা ব্যানার্জি দেখলেন সামনে একটা বড় ট্রাক আসছিল এবং যেই গাড়িটাকে অন্যদিকে স্টিয়ারিং ঘোরালেন তখন দেখা গেল যে একটা এই বরফ আসে না, বিভিন্ন বরফের চাই, সেই বরফের চাই করে একটা ঠেলা গাড়ি আসছিল। সেই ঠেলা গাড়িটা একটু আঘাতপ্রাপ্ত হয়েছিল রীতা ব্যানার্জিদের গাড়িতে। তো তার ফলে ওনারা যা ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ মিটিয়ে বাড়িতে চলে আসেন, ভগবানজির কাছে যান না। এবং রীতা ব্যানার্জি কে তখন তার শ্বশুর বলেন যে তুমি একটা কাজ করো, তুমি তোমার হাজবেন্ডের সঙ্গে চলে যাও। তখন হাজবেন্ড আর রীতা ব্যানার্জি দুজনে মিলে ভগবানজির কাছে যান এবং ভগবানজির দরজায় কড়া নাড়েন। ভেতর থেকে সরস্বতী মাইয়া বেরিয়ে আসেন, দরজা খোলেন। ভগবানজির তখন ছিল স্নানের সময় এবং ভগবানজি জিজ্ঞেস করেন কৌন আয়া হ্যায়? তো সরস্বতী মাইয়া বললেন যে ফুলওয়া রানী। ভগবানজি ফুলওয়া রানী বলে সম্বোধন করতেন। ফুলওয়া রানী আর ওনার হাজবেন্ডকে বলতেন বাচ্চাজি। ফুলওয়া রানী আর বাচ্চাজি আয়া। তো বলেন, তো ভগবানজি তখনই বলেন উনকো পুছো চোট তো নেই লাগি? স্তম্ভিত হয়ে যান রীতা ব্যানার্জি যে কি করে জানলেন ভগবানজি এই ঘটনা। এবং রীতা ব্যানার্জি বলেছেন ভগবানজির জন্যই আমাদের প্রাণ বেঁচেছিল। তো একে অলৌকিক বলা ছাড়া আর কি বা বলা যেতে পারে? একটা অত্যাশ্চর্য ঘটনা যেটা ভগবানজি আগে জানতে পাচ্ছেন। সে ওষুধের দোকানের যে ভদ্রলোক গিয়েছিলেন তার যে কথা আমি আপনার সামনে তুলে ধরলাম সেটা, এবং এই যে রীতা ব্যানার্জি এবং তার শ্বশুর মশাই এবং হাজবেন্ডের যে ঘটনা আমি তুলে ধরলাম, এটা হচ্ছে তারই দৃষ্টান্ত।
অর্থাৎ তিনি ভবিষ্যৎ বা পরবর্তী সময় কি ঘটছে সেটা তিনি আগের থেকে বুঝতে পারতেন। এখন কি বলবো, এটা কি অলৌকিক ক্রিয়াকলাপ বলবো, এটা কি তন্ত্র সাধনার একটা ফল বলবো, না একে আমি কিভাবে অভিহিত করব, আখ্যা দেব, না একে আমি বলবো যে একটা মিরাকল, নাকি বলবো এটা একটা সিক্সথ সেন্স যাকে আমরা বলে থাকি, ষষ্ঠ ইন্দ্রিয়। আরো একটা ঘটনা বলি, ডক্টর শঙ্কর চ্যাটার্জি এই ঘটনা আমাকে বলেছেন। ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুনলে গায়ে কাঁটা দেয়। ডক্টর আর.পি. মিশ্রা তার ছেলে নিরুপমকে বলেছিলেন যে কোনো একটা গুরুত্বপূর্ণ খবর ভগবানজির কাছে তুমি পৌঁছে দেয়। নিরুপম তখন ছোট, তখন সে স্কুলে যাবে। তা সে ভাবছে যে ভগবানজি তো সিদ্ধ পুরুষ, আমি মনে মনেই ঘটনাটা ভগবানজিকে বলে দিই, তাহলে ভগবানজি ঘটনাটা জানতে পেরে যাবেন। মানে ছেলে মানুষই বোধ থাকে না, যখন একজন মানুষ ছোট থাকে তো তখনই সে সেটা বলে দেয় মনে মনে, এবং মনে মনে 70 বার বলতে 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 সে স্কুলে যায় সেই ঘটনাটা। পরবর্তী সময় সন্ধ্যাবেলায় ভগবানজি অনেক অনুগামীদের সঙ্গে বসেন এবং বসার পরে ভগবানজি কে একটা প্রশ্ন করা হয় এবং ভগবানজি সেই প্রশ্নের উত্তর বারবার রিপিট করতে থাকে এবং নিরুপমের দিকে তাকায় এবং বারবার নিরুপম অবাক হয়ে যায় যে উনি বারবার একই প্রশ্নের আনসার কেন রিপিট করছেন। তো নিরুপম তখন বলেন যে কি হচ্ছে এটা, মানে মনে মনে বলে যে এটা কি হচ্ছে। তখন ভগবানজি হিন্দিতে বলে, আমি যদিও বাংলায় বলছি, যে বারবার একবারই তো একটা মানুষকে কথা বললে সেই মানুষ বুঝতে পারবে, তুমি 70 বার যদি বারবার একটা কথা একটা মানুষকে বলো তো মানুষটার মনে কি বিরক্তির উদ্রেক হবে না? নিরুপম ভয়ে তার হাঁটু কাঁপতে থাকে, সে সিটিয়ে যায় নিরুপম। তো কি করে ভগবানজি জানতে পারছেন এই ঘটনা? একটু আগে আমি তন্ত্র সাধনার কথা বললাম, অলৌকিক ক্রিয়াকলাপের কথা বললাম, ভিন্ন তথ্য নিয়ে পড়াশোনা করে কিছু তথ্য আমি পেলাম যে ভগবানজির পূর্ব জীবন এমন কোনো ঘটনা আছে কিনা। সুভাষচন্দ্র বসু কি আদৌ তন্ত্র সাধনা নিয়ে কোনো আগ্রহী ছিলেন, বা সুভাষচন্দ্র বসু কি আধ্যাত্ম জীবনের এত শক্তি বা ক্ষমতা তার ছিল? তো তথ্য যেটা বলছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো তার আধ্যাত্মিক ও তন্ত্র সাধনা। আধ্যাত্মিক ও তন্ত্র সাধনায় তার আগ্রহ ছিল এবং এই আধ্যাত্মিক এবং তন্ত্র সাধনা তার চিন্তাভাবনাকে প্রভাবিত করেছিল। 1924 থেকে 1927 সাল পর্যন্ত কারাবাসের সময় তিনি তন্ত্র সাধনার প্রতি আকৃষ্ট হন এবং শিবচন্দ্র বিদ্যানর্ভ ও জন উড্রফের কাজগুলি অধ্যয়ন করেন। কার কাজগুলি অধ্যয়ন করেন? শিবচন্দ্র বিদ্যানর্ভ ও জন উড্রফের কাজগুলি অধ্যয়ন করেন। 20 ফেব্রুয়ারি 1926 সালে মান্দালয় জেল থেকে শ্রীযুক্ত হেমচন্দ্রনাথ দাশগুপ্তকে লেখা সুভাষচন্দ্র বসুর একটি চিঠি এই রকম: তন্ত্রের সার কথা হলো শক্তি পূজা। জগতের মূল সত্য আদ্যা শক্তি, যাহা হইতে সৃষ্টি স্থিতি প্রলয় অথবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সেই আদ্যা শক্তিকে সাধক মাতৃরূপে আরাধনা করিতে ভালোবাসে। তার মানে তন্ত্র সাধনা এবং আধ্যাত্মবাদের ওপর সুভাষচন্দ্রের চরম আগ্রহ ছিল, এই তথ্য সে কথা আমাদের সামনে তুলে ধরছে বন্ধুরা। আরেকটা জায়গায় বলবো, এই যে কালীর উপাসক তিনি ছিলেন এবং তন্ত্র সাধনার, সেটার প্রমাণও আমরা পাই আরেকটি তথ্যে। কি তথ্য? দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছে শক্তির উৎসস্থান। মাঝে মধ্যেই নেতাজি এই দেবালয়ে আসতেন, নৌকা করে বেলুর মঠে যেতেন গঙ্গা পেরিয়ে, মায়ের গান গাইতেন। তার সঙ্গে থাকতেন প্রফুল্ল সরকারের মতো বিখ্যাত মানুষেরা। ভারতবর্ষের সশস্ত্র বিপ্লবের ধারাটির দিকে চোখ রাখলেই এই শক্তি সাধনার নতুন রূপটি স্পষ্ট হয়। সুতরাং তন্ত্র সাধনা, তিনি মান্দালয় জেলে থেকেও তন্ত্র সাধনার ব্যাপারে
একটি চিঠি লিখছেন, সেই চিঠি আপনাদের সামনে আমি পড়ে শোনালাম। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা, সেটা হলো সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি পদ ত্যাগ করেছেন তখন। যোগী বরদাচরণ মজুমদারের সঙ্গে সুভাষচন্দ্র বসুর দেখা হয়েছিল। সমস্ত জরুরি কাজ ফেলে সুভাষচন্দ্র বসু সকাল 8টার সময় বরদাচরণ মজুমদারের কাছে উপস্থিত হন। তারিখটা ছিল 1939 সালের 12ই জুন। সুভাষচন্দ্রকে সঙ্গে নিয়ে বরদাচরণ একটি ঘরে প্রবেশ করেন। বরদাচরণ মজুমদার তখন কলকাতার মোহিনীমোহন রোডের একটি বাড়িতে ছিলেন। ঘরে ঢুকে বরদাচরণ নির্দেশ দেন, তিনি ঘরে না খোলা পর্যন্ত কেউ যেন দরজায় ধাক্কা না দেয়। টানা 2.5 ঘন্টা ভেতরে চলে আলোচনা। আর আলোচনার পরে যখন তিনি বাইরে আসেন, তখন দেখা যায় সুভাষচন্দ্রের চোখ মুখ লাল, যেন ঘোরের মধ্যে তিনি রয়েছেন। তিনি একটি বাক্য ব্যয় না করে নিঃশব্দে গাড়িতে গিয়ে বসেন। গাড়িতে ওঠার আগে দেখা যায় তার পদক্ষেপ স্বাভাবিক নয়। পরের দিন আবার সন্ধ্যাবেলায় আমরা দেখতে পাই সুভাষচন্দ্র বসু বরদাচরণ মজুমদারের সঙ্গে আবার দেখা করতে আসেন। সোয়া 2 ঘন্টা কাটিয়েছিলেন সেদিন। সুভাষচন্দ্র বসুর সঙ্গে বরদাচরণ মজুমদারের ঠিক কি কথা হয়েছিল তা জিজ্ঞাসা করলে বরদাচরণ মজুমদার বলেন, সবকিছু খুলে বলা সম্ভব নয়। অতীত জীবনটা সুভাষবাবুর কাছে খুলে ধরেছিলাম। বরদাচরণ বললেন যে অতীত জীবনটাই সুভাষচন্দ্রের কাছে খুলে ধরেছিলাম। যে কথা তিনি ছাড়া আর কেউ জানেন না, এমন কথাও তার সামনে তুলে ধরেছিলাম। আজ তাকে যোগের বিশেষ প্রক্রিয়া বলে দিলাম, ধ্যানে বসিয়েছিলাম। বলছেন, আজ তাকে যোগের বিশেষ প্রক্রিয়া বলে দিলাম আর তাকে ধ্যানে বসিয়েছিলাম। অনেকক্ষণ ধ্যানস্থ ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। বন্ধুরা, এই উক্তি থেকে বরদাচরণ মজুমদারের উক্তি এবং বরদাচরণ মজুমদার এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর এই যে অন্তরঙ্গ যোগসূত্র থেকে বোঝা যায় যে সুভাষচন্দ্র বসু অনেক আগেই তন্ত্র সাধনায় আগ্রহী ছিলেন এবং তন্ত্র সাধনা প্র্যাকটিস করতেন। এবং পরবর্তী সময় আমরা ভগবানজিকেও দেখতে পাচ্ছি এই আধ্যাত্মিক অলৌকিক ক্রিয়াকলাপের মাধ্যমে। আবার বলছি, অলৌকিক কিনা আমি জানি না, এটাকে আমি কি নামে অভিহিত করব তা আমি নিজেই জানি না। তিনি ভবিষ্যৎ দেখতে পারতেন। এই ভবিষ্যতের মাধ্যমেই তিনি নিরুপমের সেই ঘটনার কথা সকলের সামনে তুলে ধরলেন এবং এই ভবিষ্যৎ, এই তৃতীয় নয়ন এবং ষষ্ঠ ইন্দ্রিয়, যাই বলি না কেন, আমি কি বলবো, আমার তো কোনো ব্যাখ্যা নেই এটার কোনো, তার মাধ্যমে তিনি শক্তি সিং, নিরুপম এবং শ্রদ্ধেয়া রীতা ব্যানার্জির যে ঘটনা ঘটেছিল তা তিনি না দেখেই বলে দিতে পারলেন। তার মানে তিনি ছিলেন ভবিষ্যৎ দ্রষ্টা। বন্ধুরা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে সুভাষচন্দ্র বসুর যে অতীত জীবনটা নিয়ে আমি যে কথাটা বললাম, এটা খুবই একটা উল্লেখযোগ্য তথ্য। আপনারা শুনলেন, আর কেমন লাগলো জানাতে ভুলবেন না বন্ধুরা। আপনাদের অনুপ্রেরণাই আমাদের শক্তি। আসলে কি জানেন বন্ধুরা, কিছু মানুষের এমন কিছু ঘটনা থাকে এবং রহস্যাবৃত সেই সমস্ত ঘটনা ব্যাখ্যা করা যায় না। এগুলো স্বতঃস্ফূর্তভাবেই ঘটে যায়। তার কারণ কি কেউ বলতে পারে না, কিন্তু ঘটনাটা যে ঘটেছে সেটা নিয়ে কোনো সংশয় নেই। ভালো থাকবেন বন্ধুরা, সকলকে নিয়ে থাকবেন। নমস্কার, জয় হিন্দ।